ক্যারিবীয় অঞ্চলে একটি পরিবার তাদের নৌকায় ছুটি কাটাচ্ছে। মা জুলিয়া সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দেন। বিশ্রাম নেওয়ার সময় তিনি অদ্ভুত কিছু অনুভব করেন, কিন্তু যেহেতু তিনি তার চারপাশে কিছু দেখতে পাচ্ছেন না, তাই তিনি ভাবেন যে এটি হ্যালুসিনেশন হতে পারে। কয়েক সেকেন্ড পরে একই অনুভূতি আবারও হয়। এবার তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু এখন তিনি আতঙ্কিত হয়ে নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করেন। হঠাৎ কেউ তার পা টেনে ধরে এবং সে সাহায্যের জন্য চিৎকার করে। তার মেয়ে কেসি হেডফোন দিয়ে গান শুনছে, তাই সে কিছুই শুনতে পাচ্ছে না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরতে ব্যস্ত। জুলিয়া জলের উপরে থাকার চেষ্টা করে, কিন্তু তার মুখে জলে থাকা চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে সে দীর্ঘক্ষণ ধরে জুলিয়াকে দেখিনি। সে নৌকায় তাকে খুঁজতে থাকে এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখতে পায়। সে বাচ্চাদের ডাকে, নৌকাটি পাশে নিয়ে যায়, জলে ঝাঁপ দেয় এবং দ্রুত জুলিয়ার কাছে পৌঁছায়, তাকে ধরে এবং নৌকার দিকে সাঁতার কাটে। বাচ্চারা তাদের দুজনকে টেনে তোলে। পরিবার জুলিয়ার যত্ন নেয়, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে এটি ঢেউর কারণে হতে পারে। সেই রাতে সবাই বেনের জন্মদিন উদযাপন করছে। কেসি তার প্রেমিকের কাছ থেকে একটি ফোন পায়, তাই সে তার ল্যাপটপ নিয়ে বাইরে যায়। একটি ভিডিও কল তার প্রেমিক দেখা যে শহরের উপর বিশাল কালো মেঘ জমছে। তারপর কলটি এখানে কেটে যায়। কেসি পরিবারকে এই বিষয়ে বলতে যায়, কিন্তু টম পরামর্শ দেয় যে সংকেত অনেক দুর্বল, কারণ তারা স্থল থেকে অনেক দূরে। ঠিক তখনই সবাই একটি শব্দ শুনতে পায়। তারা সবাই বাইরে গিয়ে দেখতে পায় যে তিমিদের একটি দল পাশ দিয়ে যাচ্ছে। টম ব্যাখ্যা করে যে তিমিরা সর্বদা পৃথিবীর চুম্বক ক্ষেত্র অনুসরণ করে, কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ জোয়ার তীব্রভাবে কাঁপে এবং ব্যান পড়ে যায়। টম চিন্তিত যে জোয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সে পরীক্ষা করার জন্য জলে ডুব দেয়। কিছুক্ষণ পরে সে ভূপৃষ্ঠে ফিরে আসে, কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত রয়েছে। জুলিয়া তৎক্ষণাৎ তার ক্ষত সেলাই করে। টম বলে যে পানির নিচে তার মনে হয়েছিল যেন তার পিছনে একটি বিশাল বড় প্রাণী রয়েছে, কিন্তু যখন সে পিছনে তাকালো সে পপেলা থেকে একটি কাঁটা দেখতে পেল। সে বলে যে যাই হোক না কেন তা বিশাল ছিল। টম দেখতে পায় যে তাদের যথেষ্ট ক্ষতি হয়েছে, তাই তাদের সাহায্যের জন্য ডাকতে হচ্ছে। জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে, কিছু ফোনে সিগন্যাল খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোনো কিছু লাভ হয় না। তারপর কিছু একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় এবং চিৎকার করে, কিন্তু এটি শুধু ব্যান মুখোশ পরে একটা মজা করছে। কিছুক্ষণ পর নৌকাটি সম্পূর্ণরূপে থেমে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে যায়। জুলিয়া রেডিওতে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু শব্দ এতটাই বিকৃত যে কিছু বুঝতে পারে না। টম পরিবারকে বলে যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার এবং জল বাকি আছে এবং মাছ ধরার নৌকার জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবারটি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই বাইরে ছুটে যায় এবং অবাক হয়ে দেখে যে অসংখ্য উল্কাপিণ্ড মাটিতে পড়ছে। উল্কাপিণ্ড যেখানে আসতে পড়ছে সেখানে বিশাল বিস্ফোরণের প্রতিধ্বনিত হচ্ছে। যখন একটি উল্কাপিণ্ড তাদের কাছে জলে আসতে পড়ে, তখন টম তৎক্ষণাৎ নৌকাটি চালু করার চেষ্টা করে। ইঞ্জিনটি খুবই কমই চালু হয়, কিন্তু তারপরে আরেকটি উল্কাপিণ্ড সেই অঞ্চলে আঘাত করে। পরিবার ভয়ে একে অপরের সাথে শক্তভাবে আঁকড়ে ধরে। তখনই টম বুঝতে পারে যে আগুনের গোলাগুলো উল্কাপিণ্ড নয়, বরং উপগ্রহ। ঠিক তখনই ভ্যান উঠান থেকে ধোঁয়া আসতে দেখে টম পরীক্ষা করার জন্য নিশ্চিত করে যে ইঞ্জিনটি বিকল হয়ে গেছে। বাতাস উঠতে শুরু করে, তাই পরিবার উঠানের ভিতর লুকিয়ে থাকে। অলক্ষিত কম্পাস দ্রুত ঘুরছে এবং আবার প্রচন্ড ভাবে কাঁপতে শুরু করে। ভ্যান আবার পড়ে যায়। এবার সে নিজে ব্যথা পাচ্ছে। ঢেউ উঠানের সাথে ধাক্কা খাচ্ছে। টম চেষ্টা করে বেরিয়ে আসে এবং লাইফ জ্যাকেট বের করে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। টম তৎক্ষণাৎ তার পাওয়ার বক্সের বোতাম টিপে দেয় এবং আলো আবার জ্বলে ওঠে। ভ্যান লক্ষ্য করে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়া মাথা ঘুরাতে শুরু করে আর কেসি রিক্সে যায় এবং বমি করে। টম রেডিও চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো সংকেত নেই। হঠাৎ একটি জোরে উচ্চ পিণ্ডের শব্দ হয় এবং বাতাস আরো জোরে হয়। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায়, জানালা ভেঙে দেয়। টম একটি অগ্নিশিখা জ্বালায় এবং কিছুক্ষণ পরে অন্ধকার নেমে আসে। পরের দিন সকালে পরিবারটি জ্বর থেকে বেঁচে যাওয়ার পর হতবাক হয়ে জেগে ওঠে, কিন্তু নৌকাটি অর্ধেক ধ্বংস হয়ে যায়। যখন তারা বেরিয়ে আসে তারা দেখে যে সমুদ্রের জল অদৃশ্য হয়ে গেছে এবং নৌকাটি এখন স্থলে আটকে আছে। কিছু সংকেত পরীক্ষা করে, কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণরূপে বন্ধ। বেন দুটি মৃত কাঁকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাস পরীক্ষা করে দেখে যে এটি উল্টে গেছে। শেষবারের মতো এটি ঘটেছিল 70,000 বছর আগে। কিছু মনে করে যে তার প্রেমিক মারা গেছে এবং সে বিধ্বস্ত। জুলিয়া যখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তখন সে তাকে ঠেলে দূরে সরে দেয় এবং লুকিয়ে থাকে। জুলিয়া এবং টম অবশিষ্ট জিনিসপত্রের দিকে তাকায়। বেন তার জন্মদিনের বিনুলগুলো একটি পাথরের সাথে বেঁধে রাখে, বেঁচে থাকা কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়ার আশায়। টম আবারও রেডিও চেষ্টা করে এবং এবার একজন ব্যক্তির সাথে যোগাযোগ করে। তার নাম নাও, একজন সাবমেরিন ক্যাপ্টেন। তার সাবমেরিনটি স্থলে আটকে আছে। সে নিশ্চিত করে চুম্বকীয় মেরুগুলো বিপরীত হয়েছে, যার ফলে সমুদ্র পিছিয়ে গেছে এবং ভূমি ডুবে গেছে। সে বলে যে সে এখন আর কোনো জীবিত ব্যক্তিকে দেখতে পায়নি এবং যোগাযোগের ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আরো বলে যে ক্ষতিগুলো আবারও বিপরীত হবে এবং সমুদ্র সম্ভবত 1 সপ্তাহের মধ্যে সরে যাবে। সে পরিবারকে যতটা সম্ভব উঁচুতে উঠতে সতর্ক করে, কারণ জল ফিরে এলে এটি খুব বিপজ্জনক হবে। সে বলে যে তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমেরিন কেবল 3 জনের জন্য জায়গা আছে। জুলিয়া এবং টম তাকে তাদের সন্তানদের বাঁচাতে অনুরোধ করে। সে তাদের ঠিকানা দেয়। টম হিসাব করে বলে যে সাবমেরিনে পৌঁছাতে 2 বা 3 দিন সময় লাগবে। সে পরিবারকে আজ রাতে ভালো করে বিশ্রাম নিতে বলে। তারা আগামীকাল সকালে
সকালে চলে যাবে। পরদিন সকালে পরিবার জিনিসপত্র গোছাচ্ছে, ঠিক তখনই টম দেখতে পায় যে কাছাকাছি কিছু একটা নড়াচড়া করছে। একজন খুড়া লোক একটা হারপুন ধরে আছে এবং একটা কুকুর অবিরাম ঘেউ ঘেউ করছে। টম তার কাছে যায় এবং তাকে এক বোতল পানি দেয়, কিন্তু লোকটি এমন ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না। পানি পান করার পর অপরিচিত ব্যক্তি হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে আঘাত করে এবং তার মুখে জোরে লাথি মারে। জুলিয়া ভয় পালিয়ে যায়, কিন্তু অনেক দেরি হয়ে যায়। লোকটি ইতিমধ্যে টমের পেটে একটি হারপুন ঢেলে দিয়েছে। টম কয়েক মুহূর্তে লড়াই করে, তারপর সে তার ঘাড় কেটে ফেলে। তারপর লোকটি জুলিয়ার পিছনে দৌড়ে যায় এবং হারপুনটি তার দিকে ছুঁড়ে মারে, যার ফলে তার কাঁধে আঘাত লাগে। ব্যথায় কাতর জুলিয়া ইয়েতের ভিতরে দৌড়ে যায় এবং বাচ্চাদের লুকাতে বলে। সে দরজা বন্ধ করে দেয়। কিসি এবং বেন সোফার নিচে লুকিয়ে থাকে। জুলিয়া তাদের একটি প্লেয়ার বন্দুক দেয় এবং একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে থাকে। লোকটি দরজার জোরে আঘাত করে এবং অবশেষে ভিতরে প্রবেশ করে। প্রথমে সে কিছু খাবার তুলে নেয় এবং তারপরে বুটের মধ্যে ঘোরাঘুরি শুরু করে। তারপর সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধি করে একটি ছোট গর্ত দিয়ে পালিয়ে যায়। লোকটি মনে করে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে সে চলে যাওয়ার সাথে সাথে তার কুকুর তাকে দেখতে পায় এবং দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরটি তার উপর ঝাঁপে পড়ে, তাই জুলিয়া তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বেরিয়ে আসে এবং তার কুকুরকে মৃত দেখে সে রেগে যায়। ইতিমধ্যে জুলিয়া উঠোনের অন্য দিক থেকে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু লোকটি ইতিমধ্যে সেখানে রয়েছে। সে তাকে ধরে ফেলে এবং জোরে ঘুষি মারে। জুলিয়া আসবাবপত্র ধরে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে ফেলে দেয়। তারপর সে তার কবজি পা রাখে, তাকে ছুরি ফেলে দিতে বাধ্য করে। তারপর তাকে চুল ধরে সে তার মুখে মাটিতে আছড়ে ফেলে, তাকে সোফায় ফেলে দেয় এবং তাকে শ্বাসরুদ্ধ করতে শুরু করে। কিসি ধরে বেরিয়ে আসে এবং একটি ফ্লেয়ার বন্দুক ছুড়ে, যা সরাসরি লোকটির উপর আঘাত করে। সে আগুন ধরে যায়, উঠোনের আগুন ধরে যায়। বাচ্চারা তৎক্ষণাৎ পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে আসে। সে তাকে লাথি মেরে ফেলে দেয় এবং মাটিতে ফেলে দেয়। সে মানচিত্র এবং ব্যাগ তুলে নিয়ে পালিয়ে যায়। ব্যান এবং কিসি তাদের বাবার কাছে দৌড়ে যায় এবং কাঁদতে থাকে। জুলিয়া তাদের সাথে বসে এবং একসাথে তিনজনে টমকে কাঁদতে কাঁদতে বিদায় জানায়। ঠিক তখনই ভয়ঙ্কর লোকটি আবার নৌকা থেকে বেরিয়ে আসে এবং পরিবার পালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা বিশ্রামের জন্য একটি ছোট জলপ্রপাতের কাছে থামে। কিসি মনে করে যে সম্ভবত বিনুনগুলো দেখে পাগল লোকটি তাদের কাছে এসেছিল। এই কথা শুনে ব্যান নিজেকে দোষী মনে করে। জুলিয়া ব্যাখ্যা করে যে এটি তার দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনো তাদের পিছনে রয়েছে। পথে বেন একটি ছোট পুকুরের কাছে একটি মৃত হাঙ্গর থেকে হতবাক হয়ে যায়। ঠিক তখনই জুলিয়া লক্ষ্য করে যে লোকটি আবার তাদের কাছে আসতে চলেছে। সবাই দৌড়ে গিয়ে একটি বালির টিলায় পড়ে যায়, যেখানে তারা বিষাক্ত বজ্র দেখতে পায়। পরিবারটি সাবধানে এটি অতিক্রম করে এবং মনে হয় লোকটি ছেড়ে চলে গেছে। তারা হাতে হাতে তারা দেখতে পায় যে বিশাল মৃতদেহ, সমুদ্রের প্রাণী এবং সমুদ্রের তলদেশে প্রচুর প্লাস্টিক জমে আছে। বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করে, তাই জুলিয়া বুঝতে পারে যে সে পানি শূন্যতার কাছাকাছি। সে সবাইকে থামতে বলে। যখন সে জলে বোতলটি দেখে সে হতবাক হয়ে যায়। বোতলের পানি প্রায় শেষ। সে কিছু বুঝতে পারে যে হয়তো সে ঠিক মতো বন্ধ করেনি। জুলিয়া রেগে গিয়ে চিৎকার করে বলে যে তার অসাবধানতার কারণে পানি শেষ হয়ে গেছে। কিছু উত্তর দেয়, এতে কি পার্থক্য, আমরা তো আর বাঁচবো না। দুজনের মধ্যে দীর্ঘ তর্ক চলে, তবুও পরিবার চলতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। ভিতরে কিছু একটা নড়াচড়া দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় যে এটি কেবল একটি পাখি। পরিবারের বিমানের ভিতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা খাবার ভাগাভাগি করে এবং জুলিয়া টমের জ্যাকেটে একই পারিবারিক ছবি দেখতে পায়, যা তাদের হৃদয় ভেঙে দেয়। কিছু জিজ্ঞাসা করে, মা, তোমার আর বাবার প্রেমের গল্প কেমন ছিল? জুলিয়া হেসে ব্যাখ্যা করে, টম হাসপাতালে আমার রোগী ছিল। তারপর একদিন সে ফুল এবং একটি মিষ্টি কবিতা দিয়ে আমার কাছে তার ভালোবাসার কথা স্বীকার করে। কিছু মাঝরাতে বিমান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই ভয়ঙ্কর লোকটি পিছন থেকে তাকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ তাকে পিছন থেকে আক্রমণ করে এবং বারবার ছুরি আঘাত করে, যার ফলে সে মারা যায়। কিছু তার মাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করে। পরদিন সকালে লোকটি মৃতদেহ পোকামাকড় দ্বারা আক্রান্ত। পরিবার তার শরীরে অসংখ্য কামড়ের চিহ্ন দেখতে পায়, যা ইঙ্গিত করে যে এই এলাকায় একটি বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে। তারা চলে যাওয়ার সাথে সাথে তার মুখ থেকে কাঁকড়া বের হয়। কয়েক ঘন্টা পরে জুলিয়া এবং কিসি একটি মাছের দিকে তাকাচ্ছে, কিন্তু বেন ধীরে ধীরে পাশ দিয়ে চলে যায়। জুলিয়া চিৎকার করে, থামো, কিন্তু বেন একটি পুকুরে ঝুঁকে পড়ে এবং পান করতে শুরু করে। জুলিয়া তৎক্ষণাৎ তাকে টেনে বের করে এবং ব্যাখ্যা করে যে অপরিচিত জল তাকে অসুস্থ করে তুলতে পারে। রোদ খুবই তীব্র হয়ে ওঠে, তাই পরিবার তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে দেয়। বেন মাথা ঘোরাতে শুরু করে। তারপর তারা কিছু পুরানো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া এবং কিসি সেগুলোতে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে। জুলিয়া বেনকে ইনজেকশন দেয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা সেখানে রাত কাটাবে। সকালে জুলিয়া একা অদ্ভুত শব্দে ঘুম থেকে ওঠে। সে বাইরে তাকে দেখে কেরবদের একটি বিশাল দল তাদের দিকে এগিয়ে আসতেছে। সে তৎক্ষণাৎ বাচ্চাদের তুলে নেয় এবং তিনজনে দৌড়াতে শুরু করে। তারা দৌড়াতে দৌড়াতে একটা বড় মালবাহী জাহাজ দেখতে পায়। তিনজন ক্রু সদস্য এখনো বেঁচে আছে।
একজন মহিলা তাদের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু অন্য দুইজন পুরুষ অস্বীকৃতি জানায়। তিনটি পরিবারকে বাইরে রেখে কন্টেইনারটি তালাবদ্ধ করে ক্যাপস এগিয়ে আসে। জুলিয়া বাচ্চাদের উপরে তুলে নেয়। যখন সে নিজে ওঠার চেষ্টা করে, ক্যাপস তার পায়ে জোরে আঘাত করে এবং কামড়ে ধরে। বাচ্চারা তাকে টেনে তুলে, না হলে সে পড়ে যেত। অর্ধেক ক্যাপসে কন্টেইনারে একটি গর্ত দিয়ে প্রবেশ করে। ক্রু সদস্যরা গুলি চালায়, কিন্তু ক্যাপসের সংখ্যা ছিল অত্যাধিক। এই কারণে তারা তাদের সাথে পেরে ওঠে না এবং তাদের সবাইকে হত্যা করে। শেষ লোকটি ছাদের গর্তে পৌঁছায়, কিন্তু ক্যাপস তাকে টেনে নামিয়ে দেয় এবং সেও মারা যায়। জুলিয়া তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে এবং অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন সে জেগে ওঠে, তখন সে নিজেকে ভারী জ্বরের মধ্যে একা দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে তার সন্তানদের খুঁজতে থাকে। সে একজন মৃত মহিলার অস্ত্র তুলে জোরে চিৎকার করে। তার কণ্ঠস্বর শুনে কিসি ফিরে আসে এবং ব্যাখ্যা করে যে সে এবং বেন সাহায্যের জন্য কাউকে খুঁজতে গিয়েছিল, কিন্তু সে কাউকে খুঁজে পায়নি। তারপর দুজনে দেখা হয় বেনের সাথে। সে একটি খোলা পাত্র খুঁজে পায় যেখানে তারা জ্বর শেষ না হওয়া পর্যন্ত আশ্রয় নিতে পারে। জুলিয়া টমের লাইটার নেয় এবং তার ক্ষতস্থানে ধুলো দেয়, যা অন্তত বেদনাদায়ক। জ্বর কমে যাওয়ার পর তারা আরো একটি পাত্র দেখতে পায় যেখানে বেশ কয়েকটি জলের বোতল রয়েছে। মৃতদেহগুলো পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও খুঁজে পায়। জুলিয়ার লাউরের সাথে যোগাযোগ করে এবং জানায় যে মানচিত্রটি হারিয়ে গেছে। লাউ ব্যাখ্যা করে যে তাদের উপর এথোপটা আক্রমণ করেছে, অক্সিজেনের অভাবে সম্পূর্ণ পাগল হয়ে যাওয়া প্রাণী। এখন নাও পরিবারকে তাড়াতাড়ি করতে বলে, কারণ তারা যন্ত্রণাগুলো গণনা করছে যে সমুদ্র প্রত্যাশা চেয়ে তাড়াতাড়ি ফিরে আসবে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। সে একটি অগ্নিশিখা ছুড়ে এবং পরিবারটি সেই দিকে হাঁটতে শুরু করে। দীর্ঘ পথ হাঁটার পর পরিবারটি একটি ভাঙা টয়লেট খুঁজে পায় যেখানে ব্যান প্রস্রাব করে। অবশেষে তারা কাছাকাছি সাবমেরিন দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় পাথরের পথ অতিক্রম করতে হয়। তারা পথ অতিক্রম করার সাথে সাথে দেয়ালগুলো কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে শুরু করে, যার ফলে একটি ভয়ঙ্কর পাথর ধস হয়। জুলিয়া তৎক্ষণাৎ তার সন্তানদের এক পাশে ঢেলে দেয় এবং পিষ্ট হওয়া এড়াতে নিজেই পিছনে পড়ে যায়। এখন তাদের মাঝখানে একটি পাথর দেয়াল দাঁড়িয়ে আছে। জুলিয়া বাচ্চাদের তাকে ছাড়া এগিয়ে যেতে বলে, কিন্তু কিসি তা প্রত্যাখ্যান করে। জোর দিয়ে বলে যে মা যেন আহরণের চেষ্টা করে। অনেক তর্ক এবং চিৎকারের পর জুলিয়া তার বাচ্চাদের পরে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়। বাধ্য হয়ে কিসি তার বাইকে টেনে নিয়ে যায়। বাচ্চারা পাথরের পথ বিয়ে সাবমেরিনের দিকে ছুটে যায়, কিন্তু নৌকা পৌঁছানোর পর তারা দেখতে পায় যে রক্তে ভেসে আছে। সে ব্যাখ্যা করে যে তার সবকিছু শেষ হয়ে গেছে এবং বাচ্চারা এখন সাবমেরিনে যেতে পারে। অতিরিক্ত জায়গা আছে ভেবে কিসি তার মাকে খুঁজতে ফিরে আসে। ঠিক তখনই জুলিয়া কাকড়া আসতে দেখে এবং গুলি চালায়। সে কয়েকটিকে মেরে ফেলে, কিন্তু ঝাপটি তাদের সকলের সাথে লড়াই করার জন্য খুব বড়। ঠিক তখনই কিসি দেয়ালের উপর উপস্থিত হয় এবং একটি হাত বাড়ায়। জুলিয়া তার আহত পা সত্ত্বেও দ্রুত আহরণ করে। কিসির সাহায্যে তারা অন্য দিকে পৌঁছায় এবং একসাথে সাবমেরিনের দিকে ছুটে যায়। ব্যান ইতিমধ্যে উপরে দাঁড়িয়ে আছে এবং পরিবারটি নৌকায় ওঠার সময় কাঁকড়াগুলো মনোযোগ অন্যদিকে সরে যাওয়ার জন্য গুলি চালায়। কাঁকড়াগুলো নৌকায় খুলের কাছে পৌঁছানোর সাথে সাথে তারা তা খেতে শুরু করে। জুলিয়া বন্দুক তুলে নেয় এবং বাচ্চারা ভিতরে না আসা পর্যন্ত গুলি চালাতে থাকে। যখন তারা নিরাপদে থাকে, জুলিয়া বুঝতে পারে যে তার গুলি শেষ হয়ে গেছে। তাই সে কাকড়াদের দিকে বন্দুক ছুড়ে তার বাচ্চাদের নিয়ে ভিতরে উঠে যায়। পরিবারটি নিরাপদে হেসেটি তালাবদ্ধ করে এবং জানালা দিয়ে কাকড়াগুলো সাবমেরিনকে ঘিরে থাকা দেখে। ঠিক তখনই সমুদ্র ফিরে আসে। তাই তিনজনের দ্রুত তাদের সামনে বসে ফিতে বেঁধে একে অপরের হাত ধরে। প্রবল ঢেউ সাবমেরিনটি প্রচন্ডভাবে উড়ে দিতে শুরু করে। জুলিয়া পুরো যাত্রার দৃশ্য দেখতে শুরু করে এবং কিসি বমি করে। শীঘ্রই উচ্চ স্তরে শব্দে ফিরে আসে এবং পরিবারটি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে জুলিয়া এবং বাচ্চারা জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবিত দেখতে পেয়ে আনন্দিত হয়। তারা হেস্টি খুলে বেরিয়ে আসে এবং ঢেউয়ের কবলে বিধ্বস্ত শহরের উপর ডুবে থাকা সাবমেরিনটি দেখতে পায়। এর অতলে বেঁচে থাকা এবং নতুন জীবনে আসা রয়েছে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়।